চাঁদপুর গ্রামের বুক চিরে বয়ে চলেছে চিরচেনা পদ্মা। এই নদীর ঘাটেই বাঁধা থাকত গ্রামের একমাত্র মাঝি রাশেদের নৌকাটা। রাশেদ শুধু একজন মাঝিই ছিল না, সে ছিল নদীর নারী নক্ষত্র জানা এক যুবক। তার বাবাও এই নদীর বুকেই জীবন কাটিয়েছেন, আর শেষ নিঃশ্বাসও ত্যাগ করেছেন পদ্মারই এক ঝড়ের রাতে। সেই থেকে নদীই ছিল রাশেদের মা, বাবা, বন্ধু, সব। এক ভরা পূর্ণিমার রাতে সারা গ্রাম যখন নিঝুম ঘুমে মগ্ন, রাশেদ তার নৌকার পাটাতনে শুয়ে আকাশের তারা গুনছিল। হঠাৎ তার চোখ পড়ল ঘাটের উপর। জমিদার হাসমতালির একমাত্র মেয়ে লায়লা একা নদীর কিনারায় এসে দাঁড়িয়েছে। তার পরনে ছিল আকাশি রঙের এক দামি শাড়ি, চাঁদের আলোয় যা চিকচিক করছিল। কিন্তু তার চেহারায় ছিল রাজ্যের অন্ধকার, চোখ দুটো কান্নায় ভেজা, যেন পদ্মার বুকে জমে থাকা সব কষ্ট তার চোখে ভর করেছে। লায়লা ফিসফিস করে নিজেকেই বলল, এই জীবন আমি চাই না, এই বন্দিদশা থেকে মুক্তি চাই, এর চেয়ে মরে যাওয়াও যে অনেক ভালো। তার গলার স্বর বাতাসে ভেসে রাশেদের কানে আসতেই তার ভেতরটা কেঁপে উঠল। সে আর চুপ থাকতে পারল না। নৌকা থেকে উঠে এসে একটু দূরে দাঁড়িয়ে যতটা সম্ভব শান্ত গলায় বলল, এই মাঝরাতে নদীর পাড়ে একা? কোনো বিপদ হয় নাই তো, জমিদার বাড়ির মাইয়া? তার গলার আওয়াজে লায়লা চমকে উঠল। এক গরিব মাঝির মুখে এমন সহানুভূতির প্রশ্ন শুনে সে প্রথমে একটু অবাক হল, তারপর বিরক্ত। রাশেদের চোখে কোনো খারাপ মতলব ছিল না, ছিল শুধু উদ্বেগ। লায়লা মুখ ঘুরিয়ে একটু কঠিন স্বরেই বলল, না কিছু না, তুমি নিজের কাজ করো। রাশেদ আর কোনো কথা বাড়াল না, সে নীরবে আবার নৌকায় গিয়ে বসল। কিন্তু তার চোখ থাকল লায়লার দিকে যতক্ষণ না মেয়েটি আবার বাড়ির পথে পা বাড়াল। এরপর থেকে প্রায় রাতে এই লায়লা ঘাটে আসত। রাশেদ দূর থেকে তাকে দেখত, কিন্তু নিজে থেকে কথা বলতে যেত না। সে বুঝত এই মেয়েটার বুকের ভেতর এক বিশাল যন্ত্রণা। একদিন লায়লাই প্রথম নীরবতা ভাঙল। নদীটা যখন শান্ত থাকে দেখতে কি সুন্দর লাগে, তাই না? রাশেদ তখন তার ছেঁড়া জালটা মেরামত করছিল। সে মুখ না তুলেই মৃদু হেসে উত্তর দিল, বাইরে থেকে শান্ত দেখাইলেও এর বুকের তলে যে কি তোলপাড়, কি ভীষণ স্রোত, তা কেবল মাঝিই জানে। মানুষের মনটাও তো এমন, তাই না? এই এক কথায় যেন লায়লার মনের সব আগল খুলে গেল। তার চোখ ছলছল করে উঠল। সে তার জীবনের কথা বলতে শুরু করল। কিভাবে পাশের এলাকার অত্যাচারী ও বয়স্ক জমিদার কামরান চৌধুরীর সাথে তার বাবা জোর করে বিয়ে ঠিক করেছেন, কিভাবে বংশের সম্মান আর সম্পদের লোভে তার সব স্বপ্নকে গলা টিপে হত্যা করা হচ্ছে। কামরান চৌধুরী শুধু অত্যাচারীই নয়, তার কুখ্যাতি সারা অঞ্চলে গরিবের উপর জুলুম আর নারীলোলুপ হিসেবে। রাশেদ কোনো সমাধান দিল না, কোনো উপদেশও দিল না। সে শুধু তার সমস্ত মনোযোগ দিয়ে লায়লার কথা শুনল। দিনের পর দিন সে লায়লার মনের সব কষ্ট আর না বলা কথাগুলোর একমাত্র শ্রোতা হয়ে উঠল। একদিন রাতে খুব বাতাস বইছিল, সাথে ছিল টিপটিপ বৃষ্টি। লায়লার গায়ে ছিল পাতলা একটা ওড়না, শীতে সে কাঁপছিল। রাশেদ কিছু না বলে তার নৌকায় রাখা একমাত্র মোটা চাদরটা, যেটা ছিল তার সম্বল, এনে লায়লার দিকে এগিয়ে দিল। ঠান্ডা লাগবো আপনার, গায়ে জড়ায়া নেন। লায়লা একবার রাশেদের চোখের দিকে তাকাল। সে চাদরটা গায়ে জড়িয়ে নিল। সেই রাতে তারা তেমন কোনো কথা বলেনি, কিন্তু তাদের দুজনের মনই বুঝে গিয়েছিল তারা একেই অপরের জন্য কতটা ভাবে। এই নীরবতাই ছিল তাদের ভালোবাসার প্রথম ভাষা। বন্ধুরা, গল্প তো চলবেই, তার আগে একটা কথা। এই ভিডিওটা বানাতে আমাদের কয়েক দিনের পরিশ্রম লেগেছে। তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের সেই পরিশ্রমকে সার্থক করে তোলে। তাই প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগে না। আর কমেন্টে জানিয়ে দাও কে কোথা থেকে দেখছ। ওকে, চলো গল্পে ফেরা যাক। আরেকদিন লায়লা বাড়ি থেকে পায়েস রান্না করে একটা মাটির পাত্রে করে নিয়ে এলো। রাশেদের হাতে দিয়ে বলল, এটা আপনার জন্য। রাশেদ আকাশ থেকে পড়ার মতো অবাক হয়ে বলল, আমার জন্য? আমি তো সামান্য মাঝি। লায়লা মাথা নেড়ে স্নিগ্ধ হেসে বলল, আপনার নদীর গল্প শুনতে শুনতে এখন নদীটাকেও বড় আপন মনে হয়। রাশেদ হাসল। তার সেই হাসিতে ছিল শিশুর মতো সরলতা। নদীকে নাকি নদীর মাঝিকে? এই কথা শুনে লায়লার মুখ লজ্জায় লাল হয়ে গেল। সে দ্রুত মুখ নিচু করে ফেলল। সেই লজ্জারাঙা মুখই ছিল তার ভালোবাসার প্রথম স্বীকারোক্তি।
পায়েসের সেই রাতের পর থেকে রাশেদ আর লায়লার পৃথিবীটা যেন বদলে গেল। তাদের মধ্যেকার অদৃশ্য দেয়ালটা ভেঙে গিয়েছিল। এখন তাদের নীরবতাতেও হাজারো কথা থাকত, আর চোখের চাহনিতে থাকত নির্ভরতার আশ্বাস। একদিন রাতে ভরা পূর্ণিমার আলোয় যখন পদ্মার চর রূপোর মতো জ্বলজ্বল করছিল, লায়লা ঘাটে এসে দেখল রাশেদ তার জন্য অপেক্ষা করছে। আজ রাশেদের চোখে ছিল এক অন্যরকম আমন্ত্রণ। সে লায়লার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আজ শুধু পার্থিকিলবি দেখবেন? নদীর বুকে ভেসে তার আসল রূপটা দেখতে চান না? লায়লার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। মাঝরাতে নৌকায় ওঠা, ধরা পড়লে কি হবে সেই ভয় ছিল। কিন্তু রাশেদের চোখের দিকে তাকিয়ে তার সব ভয়ে উবে গেল। সেই চোখে ছিল অগাধ বিশ্বাস। সে শুধু নীরবে মাথা নাড়ল। রাশেদ সাবধানে লায়লার হাত ধরে তাকে নৌকায় তুলল। লায়লার জীবনে এই প্রথম কোনো পরপুরুষের স্পর্শ, কিন্তু সেই স্পর্শে কোনো খারাপ কিছু ছিল না, ছিল সম্মান আর এক অন্যরকম ভালোবাসা। নৌকায় বসতেই তার শরীরটা কেঁপে উঠল। রাশেদ বৈঠা হাতে নৌকা ভাসালো মাঝ নদীর দিকে। চারিদিকে নিস্তব্ধতা, শুধু বৈঠার ছপ শব্দ আর নদীর বয়ে চলার মৃদু কলতান। জমিদার বাড়ির কড়া শাসন আর লোকলজ্জার ভয় থেকে বহু দূরে এই মাঝ নদীতে লায়লা প্রথমবার মুক্তির স্বাদ পেল। নৌকা যখন নদীর ঠিক মাঝখানে, রাশেদ বৈঠা চালানো থামিয়ে দিল। সে লায়লার দিকে তাকিয়ে বলল, এই দেখেন, এইটাই আমার দুনিয়া। দিনে মানুষ পার করি আর রাতে এই তারার নিচে নদীর সাথে কথা বলি। লায়লা মুগ্ধ চোখে দেখছিল পানিতে চাঁদের প্রতিবিম্ব। সে মৃদু স্বরে বলল, আপনার দুনিয়াটা অনেক শান্ত, অনেক সুন্দর। বাইরে থেকে শান্ত। রাশেদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। রাশেদ বৈঠাটা রেখে লায়লার একটু কাছে সরে এলো। তাদের মধ্যে সামান্যই দূরত্ব। সে খুব নরম গলায় বলল, পাখি তো খাঁচায় থাকার জন্য জন্মায় না, তার জায়গা খোলা আকাশে। সুযোগ পেলে কি উড়বেন না? এই প্রশ্নটা শুধু একটা প্রশ্ন ছিল না, ছিল একটা প্রতিজ্ঞা। লায়লা কোনো উত্তর দিতে পারল না। সে শুধু রাশেদের মায়া ভরা চোখের দিকে তাকিয়ে থাকল। হঠাৎ রাশেদ তার বৈঠাটা লায়লার দিকে এগিয়ে দিয়ে বলল, নৌকা চালাবেন? লায়লা অবাক হয়ে বলল, আমি তো এসব কিছুই পারি না। আমি শিখিয়ে দেব, রাশেদ ভরসা দিল। লায়লা ভয়ে ভয়ে বৈঠাটা হাতে নিল। রাশেদ তার পেছনে এসে বসল এবং লায়লার হাতের ওপর নিজের হাতটা রাখল। কিভাবে বৈঠা ধরতে হয়, কিভাবে পানিতে টান দিতে হয় তা শিখিয়ে দিতে লাগল। রাশেদের নিঃশ্বাস এসে পড়ছিল লায়লার ঘাড়ি। তার শরীরের উষ্ণতা লায়লা অনুভব করতে পারছিল। লজ্জায়, উত্তেজনায় তার পুরো শরীর কেঁপে উঠছিল। কিন্তু অদ্ভুতভাবে তার কোনো ভয় করছিল না। তার মনে হচ্ছিল এই মানুষটার কাছে এসে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় আছে। একসাথে বৈঠা টানতে গিয়ে তাদের শরীর বারবার একে অপরকে স্পর্শ করছিল। পদ্মার শীতল বাতাস, চাঁদের মায়াবী আলো আর দুটো মানুষের কাছাকাছি আসার তীব্র আকুলতা, সবকিছু মিলে এক অবিস্মরণীয় মুহূর্ত তৈরি হয়েছিল। একসময় তারা বৈঠা চালানো থামিয়ে দিল। নৌকাটা স্রোতের তালে দুলছিল। রাশেদ আর লায়লা একে অপরের দিকে তাকিয়েছিল। রাশেদ খুব ধীরে ধীরে তার হাতটা বাড়িয়ে লায়লার গাল থেকে এক ফোঁটা জল মুছে দিল, যেটা লায়লাও নিজে টের পায়নি কখন গড়িয়ে পড়েছে। আপনার চোখের পানি এই নদীর জলের চেয়েও দামি, রাশেদ ফিসফিস করে বলল। এই পানি আর পড়তে দিয়েন না। লায়লা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে রাশেদের বাড়িয়ে দেওয়া হাতে নিজের হাতটা রাখল। সেই স্পর্শে ছিল সব ভয়কে জয় করার সাহস, সব নিয়মকে অস্বীকার করার স্পর্ধা আর এক গভীর ভালোবাসার নীরব অঙ্গীকার। সেই রাতে তারা বাড়ি ফেরেনি শুধু দুটি আলাদা মানুষ হিসাবে, তারা ফিরেছিল এক হয়ে, এক আত্মার দুটি অংশ হয়ে। তারা জানত তাদের সামনের পথ ফুলে ঢাকা নয়, কাঁটায় ভরা। কিন্তু তারা এও জানত এই পথটা তারা একসাথেই পাড়ি দেবে, যেমনভাবে নদী আর তার মাঝি একে অপরকে ছাড়া অপূর্ণ। তাদের সেই রাতে নীরব প্রেম কাহিনী পদ্মার স্রোতের সাথে মিশে গিয়েছিল, যা কেবল নদী আর আকাশের চাঁদই জানত। তাদের এই নীরব ভালোবাসা আর গোপন সাক্ষাৎ বেশিদিন গোপন থাকল না। জমিদার হাসমত আলীর বিশ্বস্ত প্রহরী জব্বার কয়েকদিন ধরেই লায়লার রাতের বেলার এই আনাগোনা লক্ষ্য করছিল।
একদিন রাতে যখন ভরা পূর্ণিমার আলোয় পদ্মার চর চিকচিক করছিল, রাশেদ তার নৌকায় বসে লায়লার হাত আলতো করে ধরেছিল। সে বলছিল, জমিদারের মেয়ে, আমার তো এই ভাঙা নৌকা ছাড়া আর কিছু নাই, তাও আমারে ভরসা করেন। লায়লা তার চোখে চোখ রেখে বলেছিল, আপনার চেয়ে বড় সম্পদ আর ভরসা আমার আর কিছু নাই। ঠিক সেই মুহূর্তে ঝোপের আড়াল থেকে নিজ চোখে তাদের দেখে ফেলে জব্বার। সে ছুটে গিয়ে জমিদার হাসমত আলীর কানে সব খবর দেয়। শুনে হাসমত আলীর মাথায় যেন আগুন জ্বলে ওঠে। পরদিন সকালেই রাশেদকে তার ভাঙা ঘর থেকে পশুর মতো টেনে হিঁচড়ে জমিদারের কাছারিতে নিয়ে আসা হয়। তাকে একটা মোটা পিলারের সাথে বেঁধে হাসমত আলীর সামনে হাজির করা হলো। হাসমত আলী রাগে কাঁপতে কাঁপতে বললেন, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের দিকে চোখ তুলিস? আজ তোর এমন হাল করব যে নদীর মাছও তোর রাশ চিনতে পারবে না। এরপর শুরু হলো নির্মম অত্যাচার। চাবুকের পর চাবুক পড়তে লাগলো রাশেদের পিঠে। খবর পেয়ে লায়লা পাগলের মতো ছুটে আসে। বাবার পায়ে পড়ে কাঁপতে কাঁপতে বলে, বাবা, ওকে ছেড়ে দিন, দোহাই লাগে, আপনার ওকে মারবেন না, সব দোষ আমার, ও নির্দোষ। হাসমত আলী নিজ দিকে না তাকিয়েই রাগী গলায় বলেন, আজকেই পাশের এলাকার জমিদার কামরান চৌধুরীর সাথে তোর বিয়ের তারিখ ঠিক করা হবে। যদি এক কথায় রাজি না হস, তাহলে এই মাঝিকে তোর চোখের সামনে টুকরো টুকরো করে পদ্মায় ভাসিয়ে দেব। লায়লার পৃথিবী যেন পায়ের তলার মাটি হারিয়ে ফেলে। একদিকে তার ভালোবাসা, যার জন্য সে সব ছাড়তে পারে, অন্যদিকে সেই ভালোবাসার মানুষের জীবন তার সিদ্ধান্তের ওপর ঝুলছে। সে রাশেদের রক্তাক্ত অর্ধচেতন শরীরের দিকে তাকায়। রাশেদের চোখে তীব্র কষ্ট ছিল, কিন্তু কোনো অভিযোগ ছিল না। ছিল শুধু লায়লার জন্য চিন্তা আর ভালোবাসা। লায়লা চোখ মুছে উঠে দাঁড়ায়। তার ভেতরে সব শক্তি এক করে কাঁপা কিন্তু দৃঢ় গলায় বলে, আমি বিয়েতে রাজি, আপনি ওকে ছেড়ে দিন। কথাটা শুনে রাশেদের খোলা চোখ দুটো যেন নিভে গেল। তাকে আধমরা অবস্থায় গ্রামের বাইরে ফেলে দিয়ে আসা হলো। লায়লাকে তার নিজের ঘরেই কড়া প্রহরায় বন্দি করে রাখা হলো। বিয়ের আয়োজন ধুমধাম করে শুরু হলো। প্রতিটা মুহূর্ত লায়লার কাছে বিষের মতো লাগছিল। সে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিল। তার ঘরের জানলা দিয়ে পদ্মা নদী দেখা যেত। সে সারা দিন সেই নদীর দিকে তাকিয়ে থাকত আর রাশেদের কথা ভাবত। ওদিকে গ্রামের এক বৃদ্ধা আমিনা বেগম রাশেদকে খুঁজে পায়। এই বৃদ্ধার একমাত্র ছেলেকে কিছুদিন আগেই কামরান চৌধুরীর লোকেরা সামান্য কারণে পিটিয়ে মেরে ফেলেছিল। তাই জমিদারদের ওপর তার ছিল তীব্র ঘৃণা। তিনিই রাশেদকে নিজের ঘরে নিয়ে এসে সেবা যত্ন করে সারিয়ে তুলতে লাগলেন। জ্ঞান ফেরার পর রাশেদ যখন শুনল যে লায়লা বিয়েতে রাজি হয়েছে, তার বুকটা এক মুহূর্তের জন্য ভেঙে গেলেও পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। সে ফিসফিস করে বলেছিল, আমি জানতাম ও আমারে বাঁচানোর জন্যই এইটা করছে, কিন্তু আমি বেঁচে থেকে ওর মরণ দেখতে পারবো না। এই বিয়ে আমি হতে দেব না। তার চোখে প্রতিশোধের আগুন নয়, ভালোবাসা বাঁচানোর এক ডেসপারেট প্রতিজ্ঞা ফুটে ওঠে। বিয়ের দিন পুরো জমিদার বাড়ি আলোয় ঝলমল করছে, যেন এক আনন্দের উৎসব। চারদিকে সানাইয়ের সুর, আতিথিদের কোলাহল। কিন্তু যার জন্য এই উৎসব, সেই লায়লার চোখ ছিল নিষ্প্রভ, প্রাণহীন। দামি বেনারসি শাড়ি আর ভারী গয়নার ভারে তাকে একটা জীবন্ত পুতুলের মতো রাখছিল। বর কামরান চৌধুরী তার সঙ্গীদের নিয়ে দাম্ভিক হাসি হাসছিল আর নিজের ক্ষমতার বড়াই করছিল। লায়লাকে যখন বিয়ের আশারে আনা হলো, তার পা দুটো যেন চলছে না। সে শেষবারের মতো তার ঘরের জানলা দিয়ে পদ্মার দিকে তাকালো। মনে মনে বলল, বিদায় রাশেদ। ঠিক সেই মুহূর্তে যখন কাজী বিয়ের কলেনা পরানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, আকাশ কালো করে ভয়ঙ্কর ঝড় শুরু হলো। দিনের বেলাতেও যেন রাতের অন্ধকার নেমে এলো। পদ্মার বুকে যেন প্রলয়ে নেমে এলো। তীব্র বাতাস আর মুষলধারে বৃষ্টিতে সব আলো নিভে গেল, শামিয়ানা উড়ে গেল, চারিদিকে শুধু চিৎকার আর ছোটাছুটি। সেই ঝড়ের সুযোগেই রাশেদ এসে দাঁড়ায় বিয়ের আষাঢ়ে। তার পরনে ছিল ছেঁড়া কাপড়, খালি পা, সারা শরীর কাদা মাখা। কিন্তু তার চোখ দুটো বাঘের মতো জ্বলছিল। তার পিছনে ছিল গ্রামের আরও ১০-১২ জন যুবক, যাদের পরিবারও কোনো না কোনোভাবে কামরান চৌধুরীর দ্বারা অত্যাচারিত হয়েছিল। তাদের হাতে ছিল লাঠি আর নৌকার ব্যাট।
কামরানের প্রহরীরা তরোয়াল নিয়ে তাদের দিকে তেড়ে আসতেই রাশেদ চিৎকার করে বলে উঠল, থামুন, আজ আমরা এখানে মরতে এসেছি অথবা ন্যায় নিতে এসেছি। কারোর এক পা এগোনোর সাহস থাকলে আসো। সবাই থমকে গেল। রাশেদ সোজা জমিদার হাসমত আলীর সামনে গিয়ে দাঁড়াল। তার গলার স্বরে কোনো ভয় ছিল না, ছিল অধিকারের দাবি। শান্ত কিন্তু ধারালো গলায় বলল, জমিদার সাহেব, এই দৌলত, এই সম্মান দিয়ে কি করবেন যখন আপনার মেয়েই সুখী না? এই সোনায় মোড়া খাঁচায় আপনার পাখিটা আজ মরে যাবে। আপনি কি আপনার মেয়ের লাশ চান, নাকি তার হাসি মুখ দেখতে চান? কামরান চৌধুরী রাগে গর্জে উঠে তরোয়াল বের করে বলল, ছোট লোকের এত বড় সাহস! আজ তোর মাথাটা আমি পদ্মায় ভাসাবো। কথা শেষ হবার আগেই লায়লার মুখের ঘোমটা ফেলে দিয়ে ছুটে এসে রাশেদের সামনে ঢাল হয়ে দাঁড়ায়। সে তার বাবার দিকে তাকিয়ে কান্না জড়ানো কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, বাবা, আমি এই জুলুম মানব না। সারা জীবন আপনার সম্মান রেখেছি, কিন্তু আজ পারব না। এই মানুষটা গরিব হতে পারে, কিন্তু ওর ভালোবাসা খাঁটি। ওর মতো করে কেউ কোনোদিন আমার কষ্ট বোঝার চেষ্টা করেনি। যদি আজ মরতে হয় আমরা একসাথেই মরব, কিন্তু এই অত্যাচারীর সাথে এক মুহূর্তও না। উপস্থিত অতিথিদের সামনে নিজের মেয়ের এমন বিদ্রোহ আর একজন সাধারণ মাঝির অটল সাহস দেখে হাসমত আলীর ভেতরটা কেঁপে উঠল। তিনি কামরান চৌধুরীর অহংকারী, লোভী মুখটার দিকে তাকালেন, তারপর তাকালেন তার মেয়ের দিকে, যার চোখে ছিল মুক্তির আকুতি আর ভালোবাসা। তার বহু বছরের অহংকার, বংশের গৌরব আর ভয় এক মুহূর্তে গলে গেল। তিনি বুঝতে পারলেন মেয়ের সুখের চেয়ে বড় কোনো সম্পদ বা সম্মান পৃথিবীতে নেই। হাসমত আলী উঠে দাঁড়ালেন। তার গলার স্বরে ছিল পিতার আর্তি আর শাসকের দৃঢ়তা। তিনি কামরান চৌধুরীকে উদ্দেশ্য করে বললেন, এই বিয়ে হবে না। আপনি আপনার লোক নিয়ে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বিদায় হন। কামরান চৌধুরী অপমানে লাল হয়ে বলল, এর ফল কিন্তু ভালো হবে না হাসমত আলী। তোমার জমিদারি আমি কেড়ে নেব। যা হয় হবে, কিন্তু আমি আমার মেয়েকে জীবন্ত কবর দিতে পারব না। হাসমত আলী শান্ত কিন্তু কঠিন গলায় জবাব দিলেন। কামরান চৌধুরী রাগে ফুঁসতে ফুঁসতে তার দলবল নিয়ে চলে গেল। অতিথিরা অবাক হয়ে ফিসফাস করতে লাগল। হাসমত আলী সবার সামনে লায়লার হাত ধরে তাকে রাশেদে পাশে দাঁড় করালেন। কাঁপা গলায় বললেন, আমি ভুল করেছিলাম। বাবা হয়ে মেয়ের কষ্ট বুঝতে পারিনি। ক্ষমতা আর সম্মানের মোহে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। তোরা আমাকে মাফ করে দিস। তারপর তিনি রাশেদের দিকে তাকিয়ে বললেন, আমার মেয়েকে সুখী রাখতে পারবি? রাশেদ মাথা ঝুঁকিয়ে ভেজা চোখে বলল, নিজের জীবনের চেয়েও বেশি রাখব জমিদার সাহেব। ঝড় থেমে গিয়েছিল। ভোরের প্রথম আলোয় পদ্মার শান্ত জলের উপর রাশেদ আর লায়লার নতুন জীবন শুরু হলো। তারা শুধু এক হয়নি, তারা প্রমাণ করে দিয়েছিল যে সত্যিকারের ভালোবাসা আর সাহস থাকলে সমাজ আর সম্পদের দেয়াল ভেঙে এক নতুন পৃথিবী গড়া যায়। হাসমত আলী রাশেদকে তার সমস্ত ঘাট আর নদীপথের ব্যবসার দায়িত্ব দিতে চাইলেন, কিন্তু রাশেদ সেই প্রস্তাব ফিরিয়ে দিল। সে বলল, আমি মাঝি হয়েই থাকতে চাই, কারণ এই নদীই তো আমার আর লায়লার ভালোবাসার সাক্ষী। চাঁদপুর গ্রামের মানুষ এক নতুন দৃশ্য দেখতে অভ্যস্ত হয়ে গেল। জমিদারের বিশাল প্রাসাদের আরাম ছেড়ে লায়লা তার নতুন সংসার পেতেছে রাশেদের ছোট্ট মাটির ঘরে। যে হাতে কোনোদিন জলের গ্লাসও তুলতে হয়নি, সেই হাতে সে এখন মাটির উনুনে ফুঁ দেয়, রাশেদের জন্য রুটি বানায়। তার পরনে এখন আর দামি বেনারসি নেই, আছে সাধারণ সুতির শাড়ি, কিন্তু তার মুখে যে হাসি আর চোখে যে শান্তি, তা প্রাসাদের বন্দিজীবনে কোনো দিন ছিল না। প্রতিদিন বিকালে লায়লা খাবার নিয়ে ঘাটে আসত। রাশেদ দূর থেকে তার প্রিয় মুখটা দেখলেই বৈঠা চালানোর গতি বাড়িয়ে দিত। নৌকা ঘাটে ভিড়লেই লায়লা তার গামছা দিয়ে রাশেদের ঘামেই ভেজা মুখ মুছিয়ে দিত। তাদের এই নিষ্পাপ ভালোবাসা দেখে পদ্মার ঢেউগুলোও যেন খুশিতে নেচে উঠত। হাসমত আলী প্রায়ই চুপিসুরে মেয়ের বাড়ি পাশ দিয়ে যেতেন। মেয়ের মুখের ওই নির্মল হাসি দেখে তার বুকটা ভরে যেত। তিনি বুঝতে পারতেন তিনি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। তিনি রাশেদ আর লায়লার ছোট্ট ঘরটা পাকা করে দিতে চাইলেন, কিন্তু রাশেদ বিনয়ের সাথে মানা করল। বলল, বাবা, এই মাটির ঘরই আমাদের ভালোবাসার প্রাসাদ। আমরা নিজেদের পরিশ্রমে একে সাজিয়ে নেব। কিন্তু এই সুখ সবার চোখে সহ্য হল না। একদিকে অপমানিত বিতাড়িত জমিদার কামরান চৌধুরী প্রতিশোধের আগুনে জ্বলছিল, অন্যদিকে হাসমত আলীর জ্ঞাতিগোষ্ঠী এবং অন্য জমিদাররা এই সম্পর্ককে মেনে নিতে পারছিল না।
তাদের কাছে এটা ছিল বংশের মুখে চুনকালি মাখানোর শামিল। কামরান চৌধুরী জানত হাসমত আলীর সাথে সরাসরি লড়াইয়ে সে পারবে না, তাই সে বেছে নিল নোংরা ষড়যন্ত্রের পথ। তার প্রধান লক্ষ্য হল রাশেদ। সে ভাবল, এই মাঝিকে যদি লায়লার জীবন থেকে সরিয়ে দেওয়া যায় তাহলেই আমার অপমানের প্রতিশোধ পূর্ণ হবে। সে তার বিশ্বস্ত চরদের চাঁদপুর গ্রামে ছড়িয়ে দিল রাশেদের বিরুদ্ধে গুজব রটানোর জন্য। গ্রামে কানাঘুষো শুরু হলো। কেউ বলতে লাগল, মাঝিটা আসলে জাদুটোনা জানে, নইলে জমিদারের মেয়ে তার জন্য পাগল হবে কেন? কেউ আবার বলতে লাগল, আসলে সব হলো সম্পদের লোভ, মাঝিটা হাসমত আলীর সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার ধান্দায় আছে। গুজব যখন খুব একটা কাজে দিল না, কামরান চৌধুরী আরও ভয়ঙ্কর পরিকল্পনা করল। সে জানত রাশেদের সবচেয়ে দুর্বল জায়গা হল তার সততা, তাই সে রাশেদের সততার ওপরই আঘাত হানার সিদ্ধান্ত নিল। কামরান চৌধুরী গোপনে তার কিছু লোককে পাঠালো চাঁদপুর গ্রামে। তারা রাতের আধারে রাশেদের নৌকায় কিছু চোরাই মাল, দামি মশলা আর আফিম রেখে এলো। পরদিন সকালে খবর গেল ইংরেজ পুলিশের কাছে যে পদ্মার বুকে রাশেদ নামের এক মাঝি চোরাচালানের ব্যবসা করে। সেদিন সকালে রাশেদ ঘাটে এসে নৌকায় উঠতে যাবে, এমন সময় ইংরেজ পুলিশের এক বিশাল দল তাকে ঘিরে ফেলল। তারা নৌকা তল্লাশি করে সেই চোরাই মাল উদ্ধার করল। রাশেদ আকাশ থেকে পড়ল। সে বারবার বলতে লাগল, হুজুর, আমি আর কিচ্ছু জানি না, কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কিন্তু কে শোনে কার কথা? গরিবের কথার কোনো দাম নেই। তাকে দড়ি দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো। সারা গ্রামের মানুষ অবাক হয়ে দেখল। যারা এতদিন রাশেদ আর লায়লার ভালোবাসাকে সম্মান করত, তাদের মনেও সন্দেহের বীজ ঢুকে গেল। লায়লা খবর পেয়ে পাগলের মতো ছুটে এলো। সে পুলিশের পায়ে পড়ে কাঁদতে লাগল, আমার স্বামীকে ছেড়ে দিন, ও নির্দোষ, ও জীবনে অসৎ পথে এক পয়সাও আয় করেনি। কিন্তু ইংরেজ দারোগা তার কথায় কান না দিয়ে রাশেদকে হাজতে ভরে দিল। লায়লার পৃথিবীটা যেন এক মুহূর্তে আবার অন্ধকার হয়ে গেল। যে সুখ সে অনেক সংগ্রামের পর পেয়েছিল তা যেন বালির ঘরের মতো ভেঙে পড়তে লাগল। হাসমত আলী খবর পেয়ে ছুটে এলেন। তিনি তার সমস্ত প্রভাব ব্যবহার করে রাশেদকে ছাড়ানোর চেষ্টা করলেন, কিন্তু ইংরেজ পুলিশের কাছে তার জমিদারি কোনো কাজে এলো না। বরং কামরান চৌধুরী পেছন থেকে টাকা খাইয়ে মামলাটাকে আরও জটিল করে তুলল। রাশেদের বিরুদ্ধে কঠিন শাস্তির রায় প্রায় নিশ্চিত হয়ে গেল। লায়লা কয়েকদিন ধরে শুধু কেঁদেই কাটিয়ে দিল, কিন্তু তারপর সে বুঝল এভাবে ভেঙে পড়লে চলবে না। যে রাশেদ তার জন্য সমাজের বিরুদ্ধে লড়েছে, আজ তাকে বাঁচানোর দায়িত্ব লায়লার। তার ভেতরের ঘুমন্ত সিংহীটা যেন জেগে উঠল। সে আর সামান্য মাঝি রাশেদের স্ত্রী নয়, সে জমিদার হাসমত আলীর একমাত্র কন্যা। সে তার বাবার কাছে গিয়ে দৃঢ় গলায় বলল, বাবা, আপনাকে আমার সাথে থাকতে হবে। রাশেদকে যদি ওরা শাস্তি দেয় তাহলে আমিও ওর সাথে জেলে থাকব, কিন্তু ওকে আমি একা ছাড়ব না। মেয়ের চোখের আগুন দেখে হাসমত আলী নতুন করে শক্তি পেলেন। তিনি ঠিক করলেন শেষ চেষ্টা করে দেখবেন। লায়লা প্রথমে গেল সেই বৃদ্ধা আমিনা বেগমের কাছে, যিনি একসময় রাশেদকে সেবা করে বাঁচিয়েছিলেন। আমিনা বেগম তাকে দেখে বললেন, আমি জানতাম এমন কিছু একটা হবে মা, ওই কামরান চৌধুরী এক বিষাক্ত সাপ। লায়লা তার হাত ধরে বলল, চাচি, আপনাকে আমার সাহায্য করতে হবে। আপনাকে গ্রামের সবাইকে বুঝাতে হবে যে রাশেদ নির্দোষ। এরপর লায়লা বোরখা পরে একাই গ্রামের প্রতিটি ঘরে ঘরে গেল। সে সবাইকে মনে করিয়ে দিল কিভাবে রাশেদ বিপদে আপদে তাদের সাহায্য করেছে, কিভাবে কোনোদিন কারোর কাছ থেকে অতিরিক্ত এক পয়সাও নেয়নি। তার চোখের জল আর আকুতি দেখে গ্রামের মানুষের মন গলতে শুরু করল। তাদের মনে যে সন্দেহের মেঘ জমেছিল তা ধীরে ধীরে কাটতে লাগল। অন্যদিকে হাসমত আলী তার পুরনো বিশ্বস্ত লোকদের লাগালেন কামরান চৌধুরীর ওপর নজর রাখার জন্য। তিনি জানতেন কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই পাওয়া যাবে। কয়েকদিন চেষ্টার পর তার এক লোক খবর আনল যে কামরান চৌধুরীর একজন প্রহরী, যে ওই রাতে রাশেদের নৌকায় মাল রাখতে গিয়েছিল, সে মদের ঝোঁকে এক সরাইখানায় সব কথা ফাঁস করে দিয়েছে। প্রমাণ হাতে পেয়ে হাসমত আলী আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি সেই প্রহরীকে ধরে এনে পুলিশের সামনে হাজির করলেন। প্রথমে সে অস্বীকার করলেও হাসমত আলীর চাপে এবং গ্রামবাসীর রুষের ভয়ে সে কামরান চৌধুরীর সব ষড়যন্ত্রের কথা স্বীকার করল। সত্য উন্মোচিত হল। ইংরেজ পুলিশ কামরান চৌধুরীকে গ্রেফতার করার জন্য লোক পাঠাল, কিন্তু ধূর্ত কামরান আগেই পালিয়ে গিয়েছিল।
রাশেদকে সসম্মানে মুক্তি দেওয়া হলো। যেদিন রাশেদ জেল থেকে ছাড়া পেল সেদিন শুধু লায়লা বা হাসমতালি নয়, চাঁদপুর গ্রামের প্রায় সব মানুষ ঘাটে এসে ভিড় করেছিল। রাশেদ যখন নৌকা থেকে নামল, লায়লা ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। দুজনের চোখের পানিতে যেন তাদের সব কষ্ট ধুয়ে মুছে গেল। গ্রামের মানুষ রাশেদের নামে জয়ধ্বনি দিতে লাগল। সেই দিন হাসমতালি সবার সামনে ঘোষণা করলেন, আজ থেকে রাশেদ শুধু আমার জামাই নয়, সে আমার ছেলেও। আমার পর আমার এই জমিদারি সেই দেখবে। রাশেদ এগিয়ে এসে তার শ্বশুরের হাত ধরে বলল, বাবা, আপনার আশীর্বাদই আমার সবচেয়ে বড় জমিদারি। আমি মাঝি ছিলাম, মাঝিই থাকতে চাই। তবে এখন আমি শুধু নৌকা চালাবো না, এই গ্রামের মানুষের ভাগ্য বদলানোর জন্য বৈঠা ধরব। এরপরের গল্পটা শুধু ভালোবাসার নয়, এক নতুন সমাজ গড়ার গল্প। রাশেদ তার সততা আর পরিশ্রম দিয়ে গ্রামের মানুষের মন জয় করে নিল। সে জমিদারির টাকায় গ্রামে একটা পাঠশালা খুলল, একটা দাতব্য চিকিৎসালয় বানালো। লায়লা গ্রামের মেয়েদের পড়াশোনার দায়িত্ব নিল। যে হাত একদিন শুধু নিজেকে সাজানোর জন্য ব্যবহার হতো, সেই হাতে সে এখন শত শত মেয়ের জীবনে আলো জ্বালাচ্ছিল। বন্ধুরা, এই ছিল রাশেদ আর লায়লার ভালোবাসার না বলা কথা। তাদের এই ইমোশনাল জার্নি আপনাদের কেমন লাগলো? ভালোবাসা দিয়ে যে কোনো বাধা জয় করা যায়, এই বিশ্বাস কি আপনাদেরও আছে? গল্পের পরবর্তী অংশে তাদের জীবনে কি ঘটবে তা কি আপনারা জানতে চান? আপনাদের মতামত জানাতে এক্ষুনি কমেন্ট করুন। আপনাদের প্রতিটি কমেন্টই আমাদের অনুপ্রেরণা।